আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নসরত দে ইয়া রব ইয়া রব ইয়া রব তুই বদর পরিষ্কার বলা ইয়া রব। এই মুহূর্তে ২৭টা ইসলামিক দেশ সামরিক যুদ্ধে বা গৃহযুদ্ধে আক্রান্ত। সারা পৃথিবীর একটা বিশাল মুসলিম জনসংখ্যা ভারতে বাস করছে, তারা নিরাপদ, কিন্তু এর বাইরে মুসলিম প্রধান দেশগুলোর মানে আইওসি জনসংখ্যার প্রায় অর্ধেকই নানা সংঘাতে ক্ষতবিক্ষত। একদিকে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, পাকিস্তানের জ্বালানির ভাণ্ডার প্রায় শেষ, পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, ওদের সরকার ওয়ার্ক ফ্রম হোম করতে বলছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের রেশনিং শুরু হয়ে গেছে। Pakistan is scrambling to deal with a fresh economic shock as the Middle East war threatens its oil supply lines. With tensions around Iran threatening to choke the Strait of Hormuz, a corridor that carries a large share of Pakistan's oil imports, Islamabad has begun emergency fuel-saving measures that look strikingly similar to the COVID lockdowns. পাকিস্তান আফগানিস্তান এই দুই মুসলমান দেশের যুদ্ধে আনুমানিক ১ লাখ লোক আজ বাস্তুহারা। অপরদিকে পাকিস্তানের বালুচিস্তান এলাকা, যেটা ইরানের সংলগ্ন, সেখানে চূড়ান্ত খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট শুরু হয়েছে, কারণ যুদ্ধের কারণে ইরান থেকে সরবরাহ বন্ধ হয়ে গেছে বালুচিস্তানে। পাকিস্তানের অর্থনীতি একদম ধূলিসাৎ হবার বলতে গেলে আর কিছু বাকি নেই। আয়রনিক্যালি ভারতের দিকে পাকিস্তানের যে সীমা রয়েছে সেটাই বলতে গেলে আজ সবচেয়ে সুরক্ষিত, আর পাকিস্তানের যেই দিকগুলোতে অন্য কোনো মুসলমান দেশের সঙ্গে সীমা রয়েছে সেইগুলো ক্ষতবিক্ষত। অপরদিকে কুর্দিশরা সুযোগ খুঁজছে কখন ইরানের ওপর হানা দিতে পারে। যদিও ৭৫০ কিলোমিটার দূরে গিয়ে কুর্দিশরা তেহরানে আক্রমণ করবে, এটা মুঙ্গেরিলালকে হাসিন স্বপ্নে ছাড়া আর কিছু নয়। এর আগে দুবার আমেরিকা কুর্দিশদের প্রতিশ্রুতি দিয়েছিল যে স্বতন্ত্র কুর্দিস্তান গড়ে দেবার, তাদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তবুও তর্কের খাতিরে যদি ধরেই নিই যে কুর্দিশরা যদি একটা জায়গাতে শক্তি বৃদ্ধি করতে সক্ষম হলো, তাহলে তারা কিন্তু শুধু ইরানের বিরুদ্ধে নয়, বাকি যেই সব দেশে কুর্দিশরা সংখ্যালঘু আর নিপীড়নের শিকার, সব জায়গাতে আক্রমণ শানাবে। তুর্কির মতো দেশগুলোতেও কিন্তু সেই আগুন গিয়ে পৌঁছবে। এদিকে ইরান আমেরিকার যুদ্ধের ১ সপ্তাহ অতিক্রান্ত, যেখানে শিয়া ইরানের আক্রমণের মুখে বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গালফ কান্ট্রির সুন্নি দেশগুলো। এই মুহূর্তে বলতে গেলে মুসলমান বনাম মুসলমান যুদ্ধই পৃথিবীর সবচেয়ে বড় খবর। প্রশ্ন তাহলে উঠতে পারে, সারা দুনিয়ার মুসলমান প্রধান দেশগুলোতে কি মুসল পর্ব শুরু? ভারত ছাড়া কোনো দেশে মুসলমানরা কি সত্যি নিরাপদে আছে? আজকের বিষয় সেটাই। প্রথমে আসি ইরান বনাম আমেরিকা আর তাদের বন্ধু দেশগুলোর যুদ্ধের আজকের দিনের কি অবস্থা সেই খবরে। এখনও পর্যন্ত বলা যায় যে আমেরিকা জিতছে না, ইরানও হারছে না। প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আরব দেশ আর পাকিস্তান, যারা আমেরিকার পোষ্য দেশ বলা যেতে পারে। আরবরা বড়লোক পোষ্য, আর পাকিস্তান কী ধরনের সেটা বলার অপেক্ষা রাখে না। ইরান আর আমেরিকা কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা অবজেক্টিভ নিয়ে লড়ছে, তাই যুদ্ধের হারা জেতার হিসেব নিকেশ পুরো আলাদা। ব্যাপারটা কীরকম বলুন তো? একটা BMW আর একটা সেকেন্ড হ্যান্ড মারুতি গাড়ির রাস্তাতে ধাক্কা লাগলো রেশারেশিতে। মারুতিটার ধরুন একটা সাইড একদম তুবড়ে গেল, আর অপর দিকে BMWটার বেশ কিছু স্ক্র্যাচ পড়ল গাড়িতে। দেখবেন যে BMWর মালিক এসে কপাল চাপড়াচ্ছে, কারণ ওই মারুতি হয়তো একটা লোকাল শপে গিয়ে খুব সহজেই সস্তাতে সারিয়ে নেওয়া যাবে কয়েক ঘন্টার মধ্যেই। BMWকে তাদের সার্ভিস সেন্টারে গিয়ে নতুন পার্টস অর্ডার করে সারাই করাতে হবে। যেমন টাকা খসবে তেমনি বেশ অনেকটা সময়ের জন্য গাড়িটা ধসে যাবে। যদিও এই উদাহরণটা পুরোপুরি প্রযোজ্য নয়, আমি বলতে চেয়েছি যে ইরান অনেকটা সেই রকম রেকলেসভাবে যুদ্ধ করছে, ঠিক যতটা আমাদের রাস্তাতে কিছু কিছু ড্রাইভার ড্রাইভ করে থাকেন। তবে ইরান আর আমেরিকার সামরিক ক্ষমতার তুলনাটা একদমই BMW ভার্সেস সস্তা সেকেন্ড হ্যান্ড গাড়ির মতো নয়। ক্যাপ্টেন GD বক্সি বা মেজর জেনারেল রাজীব নারায়ণদের মতো অনেক মিলিটারি ভেটারান ইরানকে কিছুটা হলেও এগিয়ে রাখছেন। কারণ কি? ওনাদের বক্তব্য যে ইরান এখনও পর্যন্ত তাদের পুরনো স্টকগুলো ব্যবহার করছে। আমেরিকার যে ইন্টারসেপ্টর এই অঞ্চলে আছে সেগুলোকে নিঃশেষ করার পর আসল স্টকগুলো হয়তো ওরা বের করবে। ওই যে আগের দিন বললাম ইরানের ফাতাহ 2 মিসাইলের কথা, ওই ধরনের মিসাইলকে কিন্তু আটকানোর ক্ষমতা এখনও কারোর কাছে নেই।
ট্রাম্পও মোটামুটি মচকাতে শুরু করেছে, কখনো গডের কথা বলছে, কখনো বলছে ইরান কেন এখনো পর্যন্ত নেতা নির্বাচন করছে না, বা কখনো বলছে ইরান সারেন্ডার করে ফেলেছে। মোটামুটি আমেরিকার জনগণের কাছ থেকে কয়েক সপ্তাহ চেয়ে নিয়েছে বলা যেতে পারে, অর্থাৎ যুদ্ধকে চালিয়ে যাবার ইচ্ছেটা আস্তে আস্তে থিতিয়ে আসছে আমেরিকার। ওই আগের ভিডিওতে বলেছিলাম হঠাৎ করে একদিন দেখবেন যে ট্রাম্প এই যুদ্ধ থেকে সরে আসবে, কারণ এই যুদ্ধ হলো ট্রাম্পের কাছে নিজের পলিটিক্যাল পজিশনকে একটু শক্ত করার যুদ্ধ। অপরদিকে ইরানিয়ানদের কাছে কিন্তু এটা একটা ধর্মযুদ্ধ। কারবালার যুদ্ধে তাদের নেতা হুসেন আলী প্রাণ দিয়েছিল 680 খ্রিস্টাব্দে, সেই থেকে এক ধর্মযুদ্ধ চলছে। আজ আবার তাদের নেতা প্রাণ দিয়েছে, সেটাও কি না রমজানের মাসে। মনে রাখবেন, খামেনি কিন্তু শুধু ইরানের লিডার নন, সারা শিয়া দুনিয়ার পোপের মতো। তারা কিভাবে ব্যাপারটা দেখছে? আরবদের সুন্নি দুনিয়া, ইসরায়েলের ইহুদি আর আমেরিকার খ্রিস্টান দুনিয়া একসাথে তাদের আক্রমণ করছে। তারা শাহাদাত মানে এই ধর্মযুদ্ধে প্রাণ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। হুসেন ইবান আলী বশ্যতা স্বীকার করতে রাজি হয়নি উমায়াদ খলিফা প্রথম ইয়াজিদের কাছে, তাই প্রাণ দিয়েছিলেন। কারবালাতে হুসেইনের মৃত্যুতে কিন্তু যুদ্ধ শেষ হয়নি, বরং 1000-এর বেশি বছর ধরে চলে আসা এক যুদ্ধের শুরু এই শিয়া আর সুন্নি দ্বন্দ্বের ওপর। আর শিয়াদের কিভাবে ভারতের রাজারা আশ্রয় দিয়েছিলেন আর সুন্নিদের আক্রমণ থেকে বাঁচিয়েছিলেন তার উপর বিস্তারিত ভিডিও করেছি, না দেখে থাকলে দেখে নেবেন। আজকের যুদ্ধের পার্সপেক্টিভটা কিন্তু বুঝতে পারবেন। প্রশ্ন হলো, আজ কি সেই 1000 বছর ধরে চলে আসা ধর্মযুদ্ধ একটা অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে? একটু বাদেই সেই ব্যাপারে আলোচনা করব। তার আগে বলি, ট্রাম্প যে খামেনির পেতে যাওয়া একটা ফাঁদে পা দিয়েছে সেটা আমরা প্রথমে বলেছিলাম, এখন মোটামুটি সবাই বলতে শুরু করেছে। ওদের বিদেশ মন্ত্রী মার্কো রুবিও বলছে যে ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে, তাই আমেরিকা ইরানকে আক্রমণ করতে বাধ্য হয়েছে। পর মুহূর্তে ট্রাম্প এসে বলছে না না, আমি ইরানকে আক্রমণ করেছি, ইসরায়েল নয়। অর্থাৎ পুরো কৃতিত্ব ওরা নিতে চাইছে। ইসরায়েলের ইরানকে আক্রমণটা ভীষণভাবে যুক্তিযুক্ত, কারণ এটা ইহুদিদের কাছে অস্তিত্বের সংকট। ইহুদিদের দেশ বলে বিনা কারণে ইসরায়েলকে আক্রমণ করছে ইরান। দুটো কিন্তু প্রতিবেশী দেশও নয়, মাঝে 7টা দেশ, একটা অকারণ বৈরিতা। কিন্তু আমেরিকা যদি না জড়াতো এই ইসরায়েল ভার্সেস ইরান যুদ্ধে, তাহলে এই হরমুজ প্রণালী বন্ধও করতো না ইরান, বা আমেরিকার যে বেসগুলো পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোতে আছে সেগুলোতে আক্রমণও করতো না। এখন ট্রাম্প বুঝেছে যে যুদ্ধে যাওয়া তো সহজ, কিন্তু যুদ্ধ শেষ করা খুব মুশকিল। এই জায়গাতে আমেরিকানরা চিরকালই ব্যর্থ। ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান সব জায়গাতেই এক ইতিহাস। এখন তাই আমেরিকা মোটামুটি 3 থেকে 4 সপ্তাহ মতো হিসেব করে চলছে, আর তাই ভারতকে 30 দিনের জন্য রাশিয়ার তেল কেনার ওয়েভার দিচ্ছে। কে ওয়েভার চাইতে গেছে কেউ জানে না। ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছে ঠিকই, কিন্তু এখনও রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে। সেটা এমনিও পরের 30 দিনের মধ্যে খুব একটা বদলাতো না। ট্রাম্প নিজেই দরাজ হয়ে 30 দিন মকুব করছে, দেখাচ্ছে ভারতের ওপর ওর কত আধিপত্য রয়েছে। অপরদিকে ভারত কি করছে? ইরানের বিদেশ মন্ত্রী ভারতের রাইজিনা হিলে ইন্টারভিউ দিচ্ছে। অর্থাৎ রাশিয়া বা চীন নয়, এই মুহূর্তে একমাত্র যেই দেশটাকে ইরান বিশ্বাস করতে পারে, কথা বলতে পারে, সেটা হলো ভারত। আর বিরোধীরা কি বলেছিল কিছুদিন আগে? ভারত কেন খামেনিকে মারা যাওয়াতে শোক জ্ঞাপন করেনি, তাই তো? আর তার উত্তরে বিজেপির মুখপাত্ররা টিভির চ্যানেলে এসে লিস্ট দিচ্ছিল যে খামেনি কাশ্মীরের বিরুদ্ধে কি বলেছে, ভারতের মুসলিমদের উপর অত্যাচার হয়, এই সব বলেছে, ইত্যাদি ইত্যাদি। এখন দুই পক্ষের মুখপাত্ররা কি বলবেন? আগেই বলেছি যে বিদেশ নীতি ওই টিভির পর্দাতে দুই পার্টির আকছা আকছির অনেক অনেক উপরে। ভারতের এই একদম মেপে মেপে চলা বিদেশ নীতি, সেটাকে দেখুন। খামেনিকে হত্যার সাথে সাথে শোকজ্ঞাপন কিন্তু ভারত করেনি। দুটি কারণ: খামেনি একজন নির্মম স্বৈরাচারী, যার হাতে তার দেশের হাজার হাজার লোক মারা গেছে। সঙ্গে সঙ্গে শোক জ্ঞাপন করলে সেই ব্যাপারটাকে অগ্রাহ্য করা হতো। এই বিলম্বটা কিন্তু একটা বার্তা দেয়, খামেনির নীতিগুলো ভারত সমর্থন করে না। আর দ্বিতীয় কারণ, চীন, পাকিস্তান ইত্যাদির সাথে একযোগে শোক জ্ঞাপন করলে অনেকেই ভাবত যে ভারত ওই লবিতেই পড়ে।
ভারত নিজের মতো করে নিজের সময়ে শোক জ্ঞাপন করেছে, বরং গালফ দেশগুলোতে আক্রমণের প্রতিবাদ করেছে তার আগে, কারণ ওই দেশগুলো বিনা কারণে আক্রান্ত হয়েছে। যদিও বিনা কারণে নয়, নিজেদের দোষে, কিন্তু সেই ব্যাপারে একটু পরে আসছি। ভারতের বিদেশ নীতি দেখুন, সময় বুঝে ইরানের সাথে যোগাযোগ করেছে, ইরানের জাহাজকে কোচিতে নোঙর করতে দিয়েছে, আমেরিকার আব্রাহাম লিঙ্কন নামের নেভি শিপ পিছু হটে আসে হরমুজ প্রণালী থেকে ইরানের ভয়, সেটা হয়তো অনেকেই জানেন। তখন আমেরিকা দাবি করেছিল যে ওদের নেভি ইন্ডিয়ান পোর্ট ব্যবহার করছে সরবরাহের জন্য। সেই দাবিকে ভারত কিন্তু পুরোপুরি খারিজ করে দিয়েছে। অর্থাৎ গালফ কান্ট্রিকে কি বার্তা দিচ্ছে ভারত? তোমাদের পাশে আছি। ইরানকে কি বার্তা দিচ্ছে? তোমাদেরকেও কিন্তু আমি ছেড়ে দিইনি, আমাদের ভরসা করতে পারো। আমেরিকাকে কি বার্তা দিচ্ছে? তোমাদের সাথে ব্যবসা চলবে, কিন্তু দাদাগিরিকে পাত্তা দিই না। আর ইসরায়েলকে আলাদা করে কিছু বলার নেই, 2000 বছরের বন্ধুত্ব, সেখানে কোনো ফর্মালিটি নেই বলতে গেলে। অর্থাৎ কেউ যদি জিজ্ঞেস করেন যে ভারত কোন দিকে, উত্তর হবে ভারত সব দিকে। প্রশ্ন হলো ভারত আজ এই জায়গাটাতে আসতে পারলো কী করে? এবারে আসবো সেই শেষ প্রশ্নতে। ইরান যে আজকে এটাকে একটা ধর্মযুদ্ধের জায়গাতে নিয়ে গেছে, তার পাশে গালফ কান্ট্রিগুলোর কী অবস্থা? আপনারা অনেকেই দেখেছেন যে একজন সৌদি মিনিস্টার নিজের ক্ষোভ উপড়ে দিচ্ছেন যে ইরান যখন আক্রমণ করছে তখন আমেরিকা ইসরায়েলকে প্রতিরক্ষা দিচ্ছে, বাকি দেশগুলোকে নয়। অর্থাৎ যে একটা স্বপ্নের ঘোরে এই দেশগুলো ছিল যে কিছু হলে দুনিয়ার দাদা এসে তাদের একদম জান প্রাণ দিয়ে আগলাবে, সেটা ভেঙে গেছে। ঠিক যেটা ইরান চাইছিল যে গালফ দেশগুলোর সাথে আমেরিকার সম্পর্কের একটা বড় সড়ো চির ধরানোর। এক সপ্তাহ ধরে সমস্ত গালফ কান্ট্রিগুলোতে ড্রোন অ্যাটাক হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট এখন বলছেন যে তারা আর এই দেশগুলোকে আক্রমণ করবে না, যদি না ওখান থেকে আক্রমণ হয়। মানে ওখানে যে আমেরিকার বেসগুলো আছে সেগুলোকে যদি আমেরিকাকে ব্যবহার করতে না দেওয়া হয়, তাহলে ইরান দুবাই, কাতার, সৌদিকে আক্রমণ করবে না। অর্থাৎ এই গালফ কান্ট্রিগুলোকে নিশ্চিত করতে হবে যে তাদের জমি যেন আমেরিকা ব্যবহার না করে, না হলে তাদেরকেও ইরান আক্রমণ করবে। হরমুজ প্রণালীও শুধু আমেরিকা, ইসরায়েল আর তাদের বন্ধু দেশদের জন্য বন্ধ থাকবে। অর্থাৎ এই মুহূর্তে গালফ কান্ট্রিগুলোর কাছে একটা বিশাল পরীক্ষা। তারা যে আমেরিকার হাতের পুতুল নয়, সেটা তাদেরকে প্রমাণ দিতে হবে, না হলেই কিন্তু তারা পশ্চিমের বন্ধু বলে দাগিয়ে যাবেন আর ইরানের আক্রমণের শিকার হবেন। ভাবুন, বুদ্ধি বলুন কি দুর্বুদ্ধি বলুন, নির্ভর করবে আপনি কোন দিকে, ইরানের দিকে নাকি আমেরিকার দিকে। কিন্তু আপনাকে মানতে হবে যে ইরান অনেক দিন ধরে একটা পরিকল্পনা করে রেখেছিল। গালফ দেশগুলোর অবস্থা ভাবুন, ওরাও তো কট্টর ইসলামিক দেশ, বিজ্ঞানের সঙ্গে ওদেরও চিরকালের দ্বন্দ্ব। ওরাও চায় যে নিজেদের লোকজনকে বিজ্ঞান, প্রযুক্তি এই সবের পড়াশোনা থেকে দূরে রাখতে, কারণ বিজ্ঞান, প্রযুক্তি এই সবগুলো যখন কেউ পড়াশোনা করবে তখন তার মন যুক্তিবাদী হয়ে উঠবে, তখন সে প্রশ্ন করবে, আর প্রশ্ন করলেই অন্ধবিশ্বাসের ভিত্তিটা নড়ে যাবে। এই যে মৌলবীরা বলুন বা ওই যে গালফ দেশের রাজারা বলুন, তারা যে একটা প্রশ্নহীন আনুগত্যকে ভোগ করে আজকের 21 শতাব্দীতেও, সেটা একদম চুরমার হয়ে যাবে মুহূর্তে। ওই যে আরব দুনিয়ার এত টাকা দেখছেন, ওখানে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হতে দেখেছেন গত 50 বছরে? 1 মাস আগে ইরানে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই রকম আরব দুনিয়াতে আরব স্প্রিং হয়েছিল 2010-এ। কয়েক লক্ষ লোক কিন্তু মারা গেছিল ওই আরব স্প্রিংয়ের জেরে। মানুষের স্বাধীন চিন্তাকে এই মুসলিম দুনিয়ার শাসকরা অত্যন্ত ভয় পায়। তাই বিজ্ঞান বা প্রযুক্তির শিক্ষা একদম দুচোখের বিষ এদের কাছে। অন্যদিকে মুশকিল হলো, দেশের লোক যদি বিজ্ঞান না পড়ে, প্রযুক্তির শিক্ষা না করে, তাহলে তেলের খনি থেকে তেলকে তুলবে, সেই তেলকে পরিশোধন কে করবে? কে রাস্তাঘাট বানাবে? কে যুদ্ধাস্ত্র বানিয়ে সেই দেশকে প্রতিরক্ষা দেবে? সেগুলো না করতে পারলে তো দেশের মাটির নিচে তেল থেকেও লাভ নেই। অর্থাৎ আরব দুনিয়ার আমিরদের কাছে একটা বিরাট প্রশ্ন ছিল যে আধুনিক বিজ্ঞানকে, যুক্তিবাদী চিন্তাকে তাদের সমাজের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে কি হবে না। এই সময় মাঠে এলো আমেরিকা। আমিরদের বলল, তুমি তোমার দেশকে যেমন ইসলাম গিলিয়ে যাচ্ছ সেটা করতে থাকো, আমরা তোমাদের তেলের খনি থেকে শুরু করে রাস্তাঘাট, ব্রিজ সব আমরা বানিয়ে দেব। তোমাদের দেশে আমরা সৈন্যঘাঁটি বসাবো, তোমাদের যুদ্ধাস্ত্র আমরা দেব। আরব দুনিয়ার আমিররা ভাবল, ইউরেকা,
দেশের লোকজনকে বিজ্ঞান পড়ানোর ঝুঁকি যেমন নেই, আবার অন্যদিকে বাকি সব কিছু আমেরিকা দেখে নেবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, তারা সুরক্ষা দেবে, আর কি চাই। সারা পৃথিবীর লোকজনকে তারা আমন্ত্রণ করলো যে তাদের দেশে আসতে, বিনিয়োগ করতে, আমোদ ফুর্তিতে একদম ডুবে যেতে। আস্তে আস্তেই আরব দুনিয়া হয়ে উঠল একদম আমেরিকার আদরের পোষা কুকুর, যাদের গলাতে সোনার চেন, গায়ে লোম একদম চকচক করছে। ইরানও প্রথমে সেই পথেই যাচ্ছিল ইরানের শাহ পল্লবীর সময়, কিন্তু ওরা পল্লবীকে উপড়ে ফেলে ওখানেও ধর্মীয় গোঁড়ামি আর ইহুদি বিদ্বেষকে একদম জাতিগত চরিত্র হিসাবে তৈরি করলো ইরান। আরব দুনিয়া কিন্তু একদম একটা সুখ স্বপ্নে ভাসতে থাকে, কিছু হলে মালিক দেখবে। এদিকে ইরান হলো একদম রাস্তার জাহাবাজ কুকুর, যা জুটছে তার উপরেই কি করে লড়ে টিকে থাকতে হবে সেটা শিখে গেছে। সে এখন একসাথে সবাইকে আক্রমণ করছে। এখন আরব দুনিয়া দেখছে যে মালিক তার বন্ধুকে দেখছে, মানে ইসরায়েলকে বেশি সুরক্ষা দিচ্ছে, কিন্তু পোষ্যগুলোকে সেরকম প্রতিরক্ষা দিচ্ছে না, আর একদম হিংস্র কুকুরের মুখে তাদেরকে ছেড়ে দিয়েছে। সে শুধু মালিক আর তার বন্ধুকে নয়, একদম ফালা করে দিচ্ছে সুখে থাকা ওই পোষ্য কুকুরগুলোকেও। আর পোষ্যগুলোর কি অবস্থা, সে তো জানেই না নিজেকে কি করে রক্ষা করতে হবে। এখন ইরান বলছে যে যা, তোদের আপাতত ছেড়ে দিচ্ছি, তোদের মালিক আর তার বন্ধুর পেছনে তাড়া করব, তোরা যদি কোনো সাহায্য করিস তাহলে তোদেরও ঘাড় মটকাবো। আশা করি এই উপমাতে আসল ব্যাপারটা বোঝাতে পারছি। এরপরে ওই পোষা কুকুরটা কী ভাববে, নিজেদের মধ্যে এবার একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার কথা ভাববে ভবিষ্যতের জন্য। কাতারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হামাদ আলী থানি বলেছেন যে এই গালফ দেশগুলো অকারণে যুদ্ধে জড়িয়ে পড়েছে। তিনি বলেছেন যে একযোগে গালফ দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষা গড়ে তুলতে হবে। এর আগে গালফ কান্ট্রির নেতারা ইরান আর আমেরিকার মধ্যে একটা সমঝোতা প্রায় করে এনেছিল, কিন্তু তাদেরকে তোয়াক্কা না করে, তাদেরকে না জানিয়ে আমেরিকা ইরানকে আক্রমণ করে বসে। এতে গালফ দেশগুলো বুঝে গেছে যে তাদের আমেরিকা কোনো গুরুত্বই দেয় না, কারণ এই গালফের নেতারা ক্ষমতাতে টিকে আছে আমেরিকার দয়াতে। গালফ দেশগুলোর এত বিলাস ব্যসনের পেছনে আমেরিকার বিজ্ঞান, আমেরিকার প্রযুক্তি, নিজেদের কোনো পরিশ্রম নেই, মেধা নেই। অপরদিকে ভারতকে দেখুন, পার ক্যাপিটাতে ভারত আরব দুনিয়ার থেকে অনেক পিছিয়ে, কিন্তু আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারছে। আরব দুনিয়া, ইরান, ইসরায়েল সবাই ভারতকে বন্ধু হিসাবে চাইছে, কারণ ভারত যা করেছে আজকের দিনে নিজেদের পরিশ্রমে। ভারতের বিজ্ঞানীরা আমাদের দেশের প্রতিরক্ষা থেকে চন্দ্রায়ন সব কিছু নিজেদের মেধাতে বানিয়েছে। এই ভারতীয়ত্বের সুবিধা ভারতের মুসলমানরাও পাচ্ছে। গোঁড়ামি ত্যাগ করতে পারলে ভারতই একমাত্র দেশ যেখানে জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ উন্নতি করতে পারে। ভারতীয় মেধা সারা পৃথিবীর সব দেশগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেই জিনিস নিজে পরিশ্রম করে তৈরি নয়, অন্যের অবদানে হয়েছে, সেই জিনিস ঠুনকো হয়। এটা আরব দুনিয়া আজ বুঝতে পারছে। তারা এখন পেনিনসুলা শিল্ড ফোর্সকে আবার জাগিয়ে তুলতে চাইছে। কি সেটা? 1984-তে একটা জয়েন্ট ফোর্স তৈরি করেছিল এই আরব দেশগুলো, কিন্তু ব্যাপারটা অনেকটা ওই আমাদের ইন্ডি জোটের মতো, নামকাওয়াস্তে আছে কিন্তু ভেতরে অনেক অন্তর্দ্বন্দ্ব। কে নেতা হবে সেই নিয়ে অনেক খেয়েই আজ সেই পিএসএফকে আবার জাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে। কতদূর হবে সেটা বিরাট প্রশ্ন। নিজেদের ইগোকে ত্যাগ করতে হবে, গোঁড়ামির পথ ছেড়ে দেশের মানুষকে মুক্তমনা করতে হবে, বিজ্ঞান প্রযুক্তিকে ইসলামের আগে স্থান দিতে হবে। মরার পরে জান্নাতে গিয়ে কি হবে সেটা নয়, মৃত্যুর আগে এই জীবনটা যে গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হবে। সৃষ্টিকর্তার থেকে সৃষ্টিশীলতা বেশি দরকার উন্নতির জন্য, সেটাকে বুঝতে হবে। সেটা কি করতে পারবে এই দেশগুলো? একদিনে সেটা তো হওয়া সম্ভব নয়। বাট দ্য ক্লক ইজ টিকিং। পরিবর্তন যদি খুব তাড়াতাড়ি না আসে তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য। আজকের মতো প্রতিবেদন এখানেই শেষ। যেতে যেতে অনুরোধ করব, যদি আমাদের এই প্রতিবেদনগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।